এবার বিজিবির হাতে গ্রেপ্তার হলেন 7 ভারতীয় জওয়ান। সীমান্ত থেকে গ্রেপ্তার করেন 18 ব্যাটালিয়ন ফোর্স। ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করে বিজিবি ক্যাম্পে আটক করে রাখা হয়। 24 ঘন্টার ব্যবধানে আবারও নিজেদের মধ্যে গোলাগুলি করে 2 বিএসএফ জওয়ান নিহতের ঘটনা ঘটল। ভারতের আকাশে উড়বে বাংলাদেশের যুদ্ধ বিমান। 18টির বেশি দেশের 66টি যুদ্ধ বিমানের সাথে যোগ দেবে আমাদের C-130। সবকিছু ঠিক থাকলেও ভারতের আয়োজনে যোধপুরে শুরু হওয়া বহুজাতিক মহড়ায় বিমান না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই টানটান উত্তেজনার মধ্যে আছে দুই দেশের সম্পর্ক। খবর হচ্ছে ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, বিজিবির হাতে বিএসএফ এর 15 সেনাপ্রধান কিন্তু আটক হয়েছে, এমনটাই জানিয়েছে কিন্তু গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মোদি ক্ষমা চেয়েছে। বিএসএফ এর করুণ ধসা বিজিবির হাতে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনারা জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যৌথ বাহিনীর কাছে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো কিছুই টেকাচ্ছে না। কারা কারা এদের পরাস্ত হচ্ছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সেই সাথে শেখ হাসিনার পতনের জন্য শুধু সমন্বয়কেরাই দায়ী নয়, সমন্বয়কে কারা সরিয়ে দিয়েছে, কোন দেশগুলো তাদের পাশে ছিল, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারেন এবং বুঝতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। ভারতের আকাশে উড়বে বাংলাদেশের যুদ্ধ বিমান। 18টির বেশি দেশের 66টি যুদ্ধ বিমানের সাথে যোগ দেবে আমাদের C-130। সবকিছু ঠিক থাকলেও ভারতের আয়োজনে যোধপুরে শুরু হওয়া বহুজাতিক মহড়ায় বিমান না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এমন তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই টানটান উত্তেজনার মধ্যে আছে দুই দেশের সম্পর্ক। এমন অবস্থায় বিমান প্রত্যাহারের বিষয়টি কি ভারতের বিরুদ্ধে কৌশলী কোনো জবাব? দিল্লির আমন্ত্রণ আগের মতো গুরুত্ব না দেওয়ার কারণ কি হতে পারে? ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় এয়ার এক্সারসাইজ ইভেন্টের নাম তরঙ্গ শক্তি। মিত্র দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছিলেন দেশটির বিমান সেনার উপপ্রধান এয়ার মার্শাল এপি সিং। এই যুদ্ধ মহড়া থেকে বাংলাদেশের বিমান সরানোর সিদ্ধান্ত নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। বিশ্লেষকদের ধারণা, আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে দেখলে বাংলাদেশের এমন পদক্ষেপ ভারতের জন্য হতে পারে দুশ্চিন্তার কারণ। 6 থেকে 14 আগস্ট তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়েছে মহড়ার প্রথম পর্ব। 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থানের যোধপুর বিমান ঘাঁটিতে চলবে দ্বিতীয় পর্ব। এই পর্বেই C-130 বিমান সহ অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু নির্ধারিত কোনো কারণ না জানিয়ে মহড়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে C-130। প্রকাশিত খবরে জানা গেছে, বিমান না থাকলেও পর্যবেক্ষক হিসাবে অনুশীলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশের বিমান সরিয়ে নেওয়ার ফলে সেই জায়গা নিচ্ছে দক্ষিণ এশিয়ার আরেক রাষ্ট্র শ্রীলঙ্কা। নিজস্ব C-130 বিমান নিয়ে দেশটির মহড়ায় অংশগ্রহণ করার কথা জানা গেছে। অনুশীলনে থাকছে অস্ট্রেলিয়ার F-18, শ্রীলঙ্কার C-130, গ্রিসের F-16 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের A-10 ও F-16। পাশাপাশি ট্রেনিংয়ে অংশ নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর রাফাল, সুখোই, মিরাজ, জাগুয়ার, MiG-29 সহ প্রথম সারির যুদ্ধ বিমান। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস, প্রচণ্ড ও রুদ্র সহ থাকবে সামরিক পরিবহন বিমানও। হাসিনার ক্ষমতাকালেই তৈরি হয়েছিল চীনের সাথে বাংলাদেশের যৌথ মহড়ার সম্ভাবনা। বার্তা সংস্থা সিনহুয়া গত এপ্রিলে জানিয়েছিল মে মাসের শুরুর দিকে হতে পারে এই মিলিটারি এক্সারসাইজ। হুঁশিয়ারি দিয়ে ভারত তখন বলেছিল দুই দেশের সামরিক মহড়ার দিকে তীক্ষ্ণ নজর রাখবে দেশটি। দিল্লির সাথে চলমান তিক্ততার মাঝেই বাড়তে পারে ঢাকা বেইজিং মিত্রতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, তরঙ্গ শক্তি থেকে বাংলাদেশের বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আরও বিষিয়ে তুলতে পারে দ্বিপাক্ষিক সম্পর্ক। এবার বিজিবির হাতে গ্রেপ্তার হলেন 7 ভারতীয় জওয়ান। রবিবার ভোরে সীমান্ত থেকে গ্রেপ্তার করেন 18 ব্যাটালিয়ন ফোর্স। ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করে বিজিবি ক্যাম্পে আটক করে রাখা হয়। সীমান্তে চোরাচালান কারবারিদের সহায়তা করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফ জওয়ানদের গ্রেপ্তার করা হয়। গতকাল বিএসএফের মর্টার নিক্ষেপের প্রতিবাদ কঠোরভাবে নিচ্ছে বিজিবি বাহিনী। বিজিবির 18 ব্যাটালিয়নের প্রধান বলেন, বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। সীমান্তে মাদক চোরাচালান কারবারি এবং গরু পাচার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ শোনা গেলেও ইতিমধ্যেই সীমান্তে অনেক নজরদারি বাড়িয়েছে বিজিবি। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হলে তার সাথে সাথে রুখে দাঁড়ানোর প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা।
এর আগে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তা পণ্ড করে দেওয়া হয়। এর আগে সীমান্তে বাঁধ কেটে বাংলাদেশের পানি ঢোকানোর চেষ্টা করলে বিজিবি এবং স্থানীয়দের সাথে নিয়ে তা রুখে দাঁড়ায়। ইতিমধ্যেই ভারতীয় সীমান্ত থেকে নানা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে বিএসএফ, কিন্তু বিজিবির তীক্ষ্ণ দৃষ্টিতে তা সকল কিছুই পণ্ড হয়ে যাচ্ছে। দেশের মাটিতে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি না হোক, সেজন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিজিবি প্রধান। খবর হচ্ছে ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। খবরে বলা হচ্ছে অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তা। দর্শক বুঝতেই পারছেন, সেই ডোনাল্ড লু যার প্রচেষ্টা ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবার অংশগ্রহণে একটি নির্বাচন, দফায় দফায় তিনি বাংলাদেশে এসেছেন, কথা বলেছেন, চিঠি দিয়েছেন, সর্বশেষ সম্ভবত সংলাপের জন্য অনুরোধ করেছিলেন এবং চিঠিও দিয়েছিলেন। সেই চিঠি নিয়ে পিটার হাস দৌড়দৌড়ি করছিলেন ওয়াহিদুল কাদের কাছে, জিএম কাদের কাছে, কিন্তু কোনোভাবেই তারা সংলাপে বসেনি। তখন দমন পীড়নের মধ্যে ছিল এবং সরকার একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর ছিল। তারপরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল যে তারা বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, কিন্তু তারপরও বিদ্যমান যে সরকার তার সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার একটি ঘোষণা দিয়েছিল। আজকে নতুন একটি প্রেক্ষাপটে ডোনাল্ড লু এবং সাথে আসছেন ব্রেন্ট নেইম্যান। ব্রেন্ট নেইম্যান খুব পরিচিত না বাংলাদেশের কাছে। তিনি হচ্ছেন মার্কিন প্রতিনিধি দলের যে নেতৃত্বে আছেন, তিনি আসবেন যিনি যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। তো এখানে যেই খবরটা আসছে তাতে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারগুলো কি, তাদের চাওয়াগুলো কি, সেগুলো বুঝে তিনি ফিরবেন। এবং আমার ধারণা যে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কয়েকটি বিষয় তুলে ধরবেন। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা তো আছেই, কিন্তু প্রথম দফায় মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাচার হওয়া অর্থ, সেই অর্থ ফিরিয়ে আনার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির যেই ক্ষতি হয়েছে সেগুলো অনেকটাই রিপেয়ার করা। এবং এই ব্যাপারে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রেরও কোনো আপত্তি থাকবে না। তারাও দুর্নীতি এবং পাচারের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিয়েছেন এবং বাংলাদেশের ব্যাপারে তারা বেশ সোচ্চার। তারা জানে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন অঞ্চলে, পশ্চিমা এবং অন্যান্য দেশে ছড়িয়ে আছে। ফলে দুর্নীতি প্রতিরোধ, পাচার, এইসব বিষয়ে নতুন সরকারকে নিঃসন্দেহে সাপোর্ট করবে। যেহেতু একটি টানাপোড়েন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাবেক শেখ হাসিনা সরকারের, তারা তাদের মতন করে নির্বাচন করেছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তারা বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন কিছু অকূটনৈতিক সুলভ আচরণ করেছে, কথাবার্তা বলেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ না করলেও তারা নিঃসন্দেহে ক্ষুব্ধ হয়েছে। যেমন বলেছে যে তারা তেল গ্যাসের দখল চায়, তারা চায় সেন্ট মার্টিন দ্বীপ, এই কথাগুলো প্রকাশ্যে বলেছে। এমনকি শেখ হাসিনা দিল্লিতে যাবার পরও যে চিঠি দিয়েছে, যেটি প্রকাশ হয়েছে, তাতে বলেছে যে আজকে সেন্ট মার্টিন শহর বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তার এই পরিণতির জন্য তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। যদিও সজীব ওয়াজেদ জয় পরে বলেছে যে এই চিঠিটা তার মায়ের নয়, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে এটি স্বীকার বা অস্বীকার কোনোটাই যাচাই করা সম্ভব হয়নি। যাই হোক, কিন্তু এখানে পরিষ্কার যে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেটা শুধুই মাত্র আনুষ্ঠানিকতা, তার মধ্যে কোনো আন্তরিকতা নেই। কিন্তু ইউনূস সরকারের সঙ্গে এখন যেই সম্পর্ক এবং যে সহযোগিতার বাণী নিয়ে তারা আসছে এবং যেই মনোভাব নিয়ে আসছে, তাতে বোঝাই যায় যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং তার যা যা দরকার, যা যা অগ্রাধিকার দরকার, আর্থিক সহ অন্যান্য সব বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এবং এর একটি কারণও আছে, যেহেতু ভারত কিছুটা দূরে সরে গেছে, এখানে আবার যেন চীনের আধিপত্য কায়েম না হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভারসাম্য রক্ষা করার জন্য এগিয়ে আসবে। যে এই ভারসাম্যটা ভারত করতে পারতো, কিন্তু ভারত তো তার অবস্থানটা বিতর্কিত করে ফেলেছে শেখ হাসিনাকে তার দেশে ঠাঁই দিয়ে, এবং সংখ্যালঘু ইস্যু, নানান ইস্যুতে তারা বরং নালিশ করেছে বাইডেনের কাছে ফোনালাপের মধ্য দিয়ে। একটি খবরও তো আপনারা দেখেছেন, সেখানে রীতিমতো একটা অভিযুক্ত করা বাংলাদেশকে, যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং হিন্দু সহ সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় আছে। যদিও হোয়াইট হাউস এটা কি পাত্তা দেয়নি এবং তারা তাদের বিবৃতিতে এই প্রসঙ্গটা উল্লেখ করেনি। তো এই পরিবর্তনের ফলে যারা ভাবছিলেন যে এই যৌথ অভিযানের টার্গেট শুধুমাত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মধ্যে উৎপেতে থাকা সন্ত্রাসীরা, তবে আপনারা ভুল করছেন। এই যৌথ অভিযানের টার্গেট একাধিক ব্যক্তি, বিচি সমন্বয়ক থেকে শুরু করে অনেক আলগা এই মুহূর্তে নেতাদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। বিচি সমন্বয়ক বলতে আমরা বোঝাচ্ছি মূলধারার সমন্বয়কদের বাহিরে একটা টিম আমরা দেখছি
এলাকায় লোকাল এরিয়াতে বউ জামাইয়ের ঝগড়া, ভাই ভাইয়ের ক্ষেত নিয়ে ঝামেলা, তারপর হচ্ছে ধরেন দোকানে কে বাকি খাইছে কে টাকা দেয় নাই, কার দোকানটা বন্ধ থাকবে খোলা থাকবে, এই ধরনের কিছু বিচি নেতা কিছু লোকাল পলিটিশিয়ানদের সাথে মিলে যে ভূমিকা রাখছেন, বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে আপনার শিক্ষকদের সাথে যে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছেন, এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘেরাও করছেন নিজের মামার বাড়ি মনে করে, যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছেন, যারা এই আন্দোলনের মিনিংসকে নষ্ট করছেন তারাও কিন্তু এই যৌথ বাহিনীর টার্গেট হয়েছেন। আপনি এখনো বোঝেন না, তবে শীঘ্রই বুঝবেন। চিহ্নিত করা হচ্ছে ফুটেজ দেখে দেখে কারা অতি উৎসাহী হয়ে বর্তমানে এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তো প্রথম ধাপে আমরা যদি দেখি একদম মাথা থেকে ধরা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এই অভিযান অনির্দিষ্টকাল চলবে। আর যাদের কথা বলছি তারাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এদের প্রত্যেককে চিহ্নিত করে স্থানীয় জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে এদেরকেও কিন্তু ধরা হবে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানে। তো আমরা দেখি গতকালকে রাতে কাকে ধরা হলো। তো যাত্রা শুরু হয়েছে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের যে সভাপতি ছিল রাসেল। এখন আমরা যদি দেখছি যে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব, পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা দেখছি তার বিরুদ্ধে আপনার কি বলা হয় যে মোহাম্মদপুর থানা সহ বেশ কয়েকটি থানায় হত্যা মামলা সহ আরো নানান ধরনের মামলা আছে। এর মাঝখানে আরেকজন আলোচিত ব্যক্তি কাজকে হীরা বলে চালাই দেওয়া, স্বর্ণ চোরাচালারি, আবার নানান ধরনের কি বলে যে 2 নম্বরই কর্মে ব্যস্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা। এর পাশাপাশি খুবই আলোচিত 2 জন ক্যারেক্টার সাবেক আইজিপি শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুন, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আপনার সাবেক আইজিপি শহীদুল হক, তিনার একটা বক্তব্য কয়েকদিন আগে খুবই ভাইরাল হয়েছিল যে কিভাবে হেফাজত ইসলামের সেই রাতে তিনি নিজে ভূমিকা রেখে সেখানে নানান ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। তার একটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বেসিক্যালি ওই ইস্যুটাকে কেন্দ্র করে তিনি গ্রেপ্তার হয়েছেন। আর সাবেক আইজিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যখন পুলিশ দিয়েছিল, মানে এই দমন পীড়নের, সেখানেও সাবেক এই আইজিপির ভূমিকা নিয়ে তো আর নতুন কোনো বক্তব্য দিতে হবে না। দিবাগত রাতে আব্দুল্লাহ মামুনকে এবং শহীদুলকে উত্তরা থেকে গ্রেফতার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এবং ছাত্র আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এই বিষয়ে জানতে চাওয়া হবে। আর এই মুহূর্তে আমরা যদি দেখি ডিবি হেফাজতে আপনার আছেন তারা। এছাড়াও গতকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চোরাকারবারি, বিশেষ করে যাদের হাতে অস্ত্রগুলো আটক আছে, প্রায় 6000 অস্ত্র এখনো পুলিশের লুঠোয়া, যেগুলো মানুষের কাছে আছে। এখন কেন এই যৌথ অভিযানের প্রয়োজন হলো? যৌথ অভিযান শুধুমাত্র আওয়ামী লীগ সন্ত্রাসী নিধনের জন্য না, আবার বলি, যৌথ অভিযানটার মূল কারণ হচ্ছে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আর এই অবনতির পিছনে একটা প্রধান অংশ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন থানাতে যে অভিযান চলেছে, জ্বালাও পোড়াও ঘটেছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, যারা কারাগার ভেঙেছেন, ইভেন থানা থেকে যারা অস্ত্রগুলোকে লুটপাট করেছেন তাদেরকে স্পেসিফিকলি ধরা হচ্ছে গোয়েন্দা তথ্যের সাথে সমন্বয় করে। এর পাশাপাশি যাদের কাছে সরকারি লাইসেন্সকৃত অস্ত্র ছিল, এই অস্ত্রগুলো ছাত্র আন্দোলনের সময় অনেকে প্রকাশ্যে ব্যবহার করেছেন, নিজেদের মধ্যে দলীয় কোন্দলে ব্যবহার করেছেন। যেহেতু এগুলো সবগুলো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই ক্যান্সেল করা লাইসেন্সের যে অস্ত্রগুলো যারা থানাতে 3 তারিখ পর্যন্ত জমা দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চলবে। আর এই অভিযানটার পাশাপাশি ভিডিও শুরুতে যেমন আমি বলেছিলাম, এই যৌথ অভিযানের আরেকটা বিশেষ টার্গেট হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যালেন্স করা। এখন আইন শৃঙ্খলা বাহিনী ইমব্যালেন্স, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল সমন্বয়কদের পরিচয় বা নামটাম প্রকাশ করে বা নাম পদবি ব্যবহার করে লোকাল এরিয়াতে যে মিনি বা বিচি সমন্বয়করা নাক টিপলে দুধ বের হবে, এলাকার 5 জন পলিটিশিয়ান এদেরকে তাল দিছে, এরা দৌড়ে একজন শিক্ষকের সাথে বেয়াদবি শুরু করছে, এরা গিয়া দোকানে দোকানে ঝামেলা পাকানো শুরু করছে। অনেক জায়গায় এমন ঘটনা কিন্তু ঘটছে। ছোট সমন্বয়ক, বড় সমন্বয়ক গ্রুপিং করে মারামারি চলছে ইউনিভার্সিটিগুলোতে। বেশ কিছু জায়গায় গতকালকে আপনারা দেখেছেন বরিশালে বিভিন্ন তাণ্ডব চলেছে। তো এগুলোতে হচ্ছে কি, সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে, পুলিশ কাজ করতে পারছে না, ভয় পাচ্ছে। স্থানীয়ভাবে জোরপূর্বক বিভিন্ন ধরনের মামলার যে ইস্যুগুলো সেগুলোকে রোজু করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, যার তার বিরুদ্ধে যে মামলা দিচ্ছেন, আপনি যদি মনে করেন তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হবে, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা গতকালকে একটা বিশেষ কি বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মামলা হলে গ্রেপ্তার না, আগের দিন শেষ। আমরা যে নতুন বাংলাদেশ দেখছি, আগের যে 53 বছর যমকের নামে মামলা হয়েছে, পুলিশ গিয়ে ঠাস করে তারা গ্রেপ্তার করে ফেলতেছে, এই সিস্টেমটাই বন্ধ হতে যাচ্ছে। কারণ এখন বৈষম্য বিরোধী যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, সেখানে প্রত্যেকটা নাগরিক সমতা থাকবে। প্রত্যেকটা নাগরিক যে অন্যায় করেনি তাকে অন্যায়ভাবে একটা মামলা দিয়ে আপনি ফাঁসাই দিবেন, তারে পুলিশ ধরে নিয়ে যাবে। এই বাংলাদেশে কিন্তু আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চাচ্ছে না। মামলার ব্যাপারে সুস্পষ্টভাবে তারা বলেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকাল পলিটিশিয়ানরা, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা করছে জোরপূর্বক অনেক ভালো ভালো আওয়ামী লীগের মানুষকেও এই মামলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তাদের পছন্দ হয় নাই, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইস্যুতে হিংসাত্মক আবেগ আশ্রিত হয়ে অনেকে মামলার আসামি বানিয়ে দেওয়া হচ্ছে। তো এই গণহারে মামলা, এটাও কিন্তু রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা বিরাজমান এটাকে প্রমাণ করে না। একদিকে জাতিসংঘ আসছে যে নিরপেক্ষ তদন্ত করতে, আইসা যখন দেখতেছে যারে তারে যেমনে সেমনে মামলা একটা দেওয়া শুরু করছে, সেই মামলাগুলো যারা দিচ্ছেন দিন শেষে আপনারাই বাড়ে পড়তে যাচ্ছেন। কারণ সুষ্ঠু ইনভেস্টিগেশন ছাড়া মামলা হইলেই যে তাকে গ্রেপ্তার করার যে বিধানটা, সেখানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যথেষ্ট যাচাই বাছাই প্রক্রিয়া শেষে বিষয়টা শতভাগে স্পষ্ট হওয়ার আগে থানাতে যে মুড়ির মতো মামলা হচ্ছে, সেই মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। এখন
অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানালে অনেকে যারা সুযোগ সন্ধানী ছিল তারা কিন্তু একটু ঝামেলায় পড়তেছে। আমি মনে করি এখন মূলধারার যারা সমন্বয়ক তারা তাদের রাজনীতি করবে, কিন্তু এলাকা ভিত্তিক যে নামধারী সমন্বয়ক অনেকে আছে, অনেক পোলাপাইন ভালো কাজও করতেছে, আবার দুই চারটে যে বললাম না পলিটিশিয়ানদের সাথে হাত মিলাইয়া বক্কর চক্কর কাহিনী যারা করতেছে, এদেরও তালিকা প্রস্তুত করা হচ্ছে। তোমাদেরকে বাবা ধরা হবে, স্কুলে যাও, কলেজে যাও, পড়াশোনা করো, দেশ সরকার চালাবে, সরকার হাতে ছেড়ে দাও। আর অভিযান কন্টিনিউ চলবে, কতদিন চলবে, কাদের বিরুদ্ধে চলবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এখানে বিষয়টা শুধুমাত্র আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অভিযান চলছে না। আর যখন এই থানাগুলোতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের তুলনায় অন্য যারা আছে তাদের ইনভলভমেন্টটাই বেশি। কিন্তু তবে এখানে পলিটিশিয়ানদের সংখ্যা যতটা না বেশি, সুযোগ সন্ধানী এলাকার যে সন্ত্রাসী, লুটেরা, চোর, বাটপার সিন্ডিকেট গুলো আছে, টোকাই, ছেসরা, এরা কিন্তু এই কাজগুলোতে খুব বেশি নিজেদেরকে ইনভলভ করেছে। আমিও মনে করি একদম এই অভিযানের মাধ্যমে দেশটাকে পরিষ্কার করে নতুন ভাবে একটা যাত্রা শুরু করা। যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, সেটার নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে তাদের কোঅর্ডিনেটররা পাকিস্তান এবং আমেরিকার গোয়েন্দাদের সঙ্গে গোপনে সলা পরামর্শ করেছেন, এবং সেটা একটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তাদের মানে পাকিস্তান এবং আমেরিকার প্ল্যান ইমপ্লিমেন্টেড হয়েছে। এই ধরনের একটা লেখা ছড়িয়ে পড়েছে, আমি দেখলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে, আমাকে কেউ কেউ পাঠিয়েছেন। এটা ফ্যাক্ট যে সবাই এটা খুব বিশ্বাস করছে না, কিন্তু আমরা যেহেতু এটা নিয়ে কিছুটা কথা বলছি, আমার মনে হয় একটু কথা বলে রাখা ভালো। বিশেষ করে এই ভদ্রলোক যিনি এই লেখাটা লিখেছেন তাকে চিনিয়ে দেওয়া দরকার আছে। নর্থ ইস্ট নিউজ নামে একটা পোর্টালে, এই পোর্টালটা নিশ্চয়ই আমরা যারা খোঁজ খবর রাখি তারা দেখেছি গত নির্বাচনের আগে বেশ ভাইব্রেন্ট হয়ে গিয়েছিল। একের পর এক রিপোর্ট তারা লিখতে শুরু করেন, এবং এই বিশেষ ব্যক্তি মিস্টার চন্দন নন্দী, আমরা এই পোর্টালে তার প্রোফাইলে যদি যাই, একদম পেছনে যদি চলে যাই, মানে আমেরিকা এটা করছে, ওটা করছে, সজীবদের জয়ের এটা হয়েছে, বিমান বাহিনী প্রধানের এই হয়েছে, নানান রকম রিপোর্ট তারা তিনি ইনফ্যাক্ট করতে শুরু করেছিলেন। চন্দন নন্দী সম্পর্কে প্রথম আমরা অনেকে হয়তো তাকে কিছুটা গুরুত্বের সাথে নিয়েছিলাম, কারণ উনি মেইন স্ট্রিমে কাজ করা একজন জার্নালিস্ট, সুতরাং তাকে কিছুটা গুরুত্ব দিচ্ছিলেন। কিন্তু তাকে আদৌ আমরা গুরুত্ব দেবো কিনা সেটার আগে আমি এই রিপোর্টটা সম্পর্কে একটু কথা বলি। হেডলাইন এরকম: বাংলাদেশ স্টুডেন্টস মুভমেন্ট কোঅর্ডিনেটর্স মেসড ISI US হ্যান্ডলার্স ইন পাকিস্তান, দুবাই অ্যান্ড দোহা বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর 2023। এখানে বিভিন্ন কোঅর্ডিনেটর ছবি দেওয়া আছে, দেখুন এদের কথা বলা আছে, এবং আরেকজন মাহফুজ আলম যিনি এখন চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারী হয়েছেন, তার নামও আছে। তারা বিভিন্ন সময়, আমি খুব গ্রোসলি বলি, এটা খুব ডিটেইলড আলোচনার কোনো প্রয়োজন আসলে আমি দেখি না, তারা দুবাইতে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে ISI এর একজন লেফটেন্যান্ট জেনারেলকে নাকি অ্যাসাইন করা হয়েছিল, তার সাথে কথা হয়েছে, বিভিন্ন পরিকল্পনা করেছেন, আমেরিকান লোকজনের সাথে দেখা করেছেন। শুধু সেটাই না, ISI এর ভদ্রলোকের সাথে নাকি মানে NGO-তে ছিলেন এক সময় এরকম একজন, যিনি আবার এখন অ্যাডভাইজার আছেন, তার মিটিং হয়েছে। এদিকে আমেরিকানদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে, নাম আছে এখানে ডক্টর আসিফ নজরুলের, যিনি এখন একজন অ্যাডভাইজার। এরকম নানান তথ্য আছে। শুধু সেটা না, তারা ট্রেনিং নিয়ে এসে নাকি বাংলাদেশে একটা অর্গানাইজেশন করেছে, করে ধাপে ধাপে তারা পাঠচক্র করেছে, করে ওখানে আস্তে আস্তে সবাইকে যোগ করার চেষ্টা করেছে। এর মধ্যে এটাও উল্লেখ আছে ছাত্র অধিকার পরিষদ যেটা ছিল, সেই পরিষদ থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি তৈরি হয়েছে, এবং সেটাতে আরও অনেকে মিলে একটা পাঠচক্র হয়েছে। এরকম নানান কথাবার্তা। শুধু সেটা না, এখানে ইসলামিক ফোর্স প্রচুর আছে, হিজবুত তাহরির, ইসলামী ছাত্র শিবির, তারা এখানে ইনভলভ হয়েছে, হয়ে তারা এই মুভমেন্টটা করেছে। এবং মানে মূল আর্গুমেন্ট দুটো হচ্ছে, এটা একটা অর্গানাইজড অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড মুভমেন্ট, আরেকটা হচ্ছে এটার পেছনে মূলত ইসলামিস্টরা আছে। এই দুটো আর্গুমেন্ট তারা আনার চেষ্টা করেছেন এখানে, এবং তারা এটা এস্টাবলিশ করার জন্য, আমি আবারও বলছি, আমি গুরুত্ব দিতে চাই না, আপনাদের যাদের আগ্রহ আছে একটু পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে ভারত ঠিকমতো প্রথম দিকে বুঝতে পারে নাই, পরবর্তীতে অনেকগুলো জিনিসকে তারা একত্র করে তারা বুঝতে পেরেছে ব্যাপারে, এরকম পুলিশের সূত্র এসব রিপোর্টে যা লিখতে হয় সেগুলো আছে। এমনকি যারা হারুন রশিদ, আমাদের ডিবি হারুন যে 6 জনকে ধরে নিয়ে গিয়েছিল, এটাও নাকি এই কারণে ডিবি হারুন তখন তথ্য পেয়ে গিয়েছিল যে তারা এটা করেছে গেছে, তাদের কাছে তথ্য বের করার জন্যই নাকি ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গেছে। তাহলে যেটা বলছিলাম যে দুটো আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে এটা একটা অর্গানাইজড অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড একটা মুভমেন্ট, এবং এটার মূলত ইসলামিস্টরা করেছেন। চন্দননদীর আলাপে আসবো, তার আগে এই দুটো ব্যাপারে একটু কথা বলে রাখা ভালো। এই দুটো কথা টু সাম এক্সটেন্ট দেশের ভেতরে বাইরে হচ্ছে। একটা ভিডিও করেছে, আপনাদের দেখার কথা, যারা দেখেছেন রেগুলারলি আমাকে দেখেন তারা দেখেছেন। সেটা হলো, ওই ভিডিওতে আমি আর্গু করার চেষ্টা করেছি কোনোভাবেই এই মুভমেন্ট আসলে প্ল্যান্ড অর্কেস্ট্রেটেড হতে পারে না। দীর্ঘ একটা ভিডিও, 24-25 মিনিট। সো এটা ক্লেম যা যদি করা হয় যে কোনোখান থেকে, দেশের ভেতর থেকে যদি বাইরে থেকে হয়ে থাকে, আমি খুব স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করি। আমি বলেছিলাম সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। একটা সফল গণ অভ্যুত্থানের পর এটার কৃতিত্ব অনেক, এটার পিতা অনেকেই হতে চাইবেন, এটাই নিয়ম, এটা হয়। ফেলিয়ার ইজ অ্যান অফেন। ফেল করলে তখন আর দেখা যেত এই অর্কেস্ট্রেটেড প্ল্যান ইত্যাদি আসতো না। সো এটা ভুল। এটার একটা চেষ্টা বিশেষ করে ভারতের দিক থেকে আছে, সেটা হলো এটা ইসলামিস্টরা করেছে। একেবারে প্রথম আমাদের গণঅভ্যুত্থানে আমরা সফল হওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, এই আর্গুমেন্টটাই সামনে আনা হয়েছে। ইসলামিস্টরা করেছেন, তাদের নানা রকম কিছু দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন, একেবারে ফালতুভাবে হিন্দুদের উপর আক্রমণ, মূর্তি ভাঙছে ইত্যাদি করে, এগুলো আমরা ডিবাঙ্ক করেছি। কিন্তু সেই একই আলাপ এখানেও দেখা যাচ্ছে। এবং আমিও বাংলাদেশের মুভমেন্টে ছাত্র শিবির ছিল না, গণঅভ্যুত্থান ছিল, ছাত্র দল ছিল, জামায়াত ছিল, বিএনপি ছিল, সব মানুষ ছিল, ছাত্ররা ছিল। সামনে থেকে নিশ্চিতভাবেই ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা, তাদের কোঅর্ডিনেটররা, তারা জীবনের ঝুঁকি দিয়েছে, কোনো সন্দেহ নেই।
আমরা জনাব নাহিদকে, এখন উপদেষ্টা আছেন, তাকে তুলে নিয়ে গিয়ে কিরকম অত্যাচার করা হয়েছে, ক্লিয়ার সাইন আমাদের সামনে আছে। এগুলো সব হয়েছে, কিন্তু সব মানুষের মধ্যে ছিল, কিন্তু এটা স্পেসিফিকলি ওই মানুষগুলো, ইসলামিস্টরাই এটার মূল কেন্দ্রে ছিলেন, মূল নেতৃত্বে ছিলেন। এই আর্গুমেন্টগুলো একেবারেই ভুল। কিন্তু যে কথাটা বলছিলাম, চন্দন নন্দীকে আসলে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে চন্দন নন্দীকে একটু চিনিয়ে দেওয়া। আমরা কেউ হয়তো পরবর্তীতে আমাদের অনেকগুলো পোর্টাল আছে যারা এগুলোকে বাংলা করে দিয়ে দেন, আগেও দেখেছি। সুতরাং আমরা সতর্ক করার জন্য মূলত এই ভিডিও, এবং এই ভদ্রলোককে আসলে আর পাত্তা দেওয়ার কিছু নেই। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে, মানে তার লেখাগুলোতে যদি যাই, আমরা দেখবো সেখানে মানে এই সরকারের মহা ঝামেলা হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। মানে সরকারের ডেফিনেটলি কোনো না কোনো সংকট ছিল, অনেক সংকট ছিল, আমেরিকা স্টেপস নিচ্ছিল, ইউরোপ নানা রকম প্রেশার দিচ্ছিল, সেগুলো এক ধরনের লজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি, যেটা সরকারকে ঝামেলায় ফেলবে, ইকোনমিক ক্রাইসিসের মধ্যে এগুলো কি ইম্প্যাক্ট ফেলবে, এই আলোচনাগুলো হতেই পারতো। কিন্তু উনি একেবারে মিথ্যা তথ্য দিয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন, একেবারে মিথ্যা তথ্য, যে কেউ পেছনে গিয়ে দেখে আসতে পারেন। তো এই ঘটনাগুলো যখন ঘটলো, বহু সবাই মিথ্যা তথ্যের কিছুদিনের মধ্যে দেখা গেল এটা মিথ্যা তথ্য ছিল। মানে আমরা বলি না যে মাঝে মাঝে ফেসবুকে কেউ জেনে না জেনে কতগুলো গুজব ছড়িয়ে দেয়, এই ভদ্রলোক এই পোর্টালের মধ্যে বসে ওই সময় কাজগুলো করেছেন। তাহলে ওই সময় কাজগুলো করে আসলে উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল? অ্যাপারেন্টলি মনে হচ্ছে যারা সরকার বিরোধী মুভমেন্ট করছে তাদের খুব সাহায্য হচ্ছে। উত্তর হচ্ছে না। একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষের মধ্যে মিথ্যা প্রত্যাশা বা কনফিডেন্স তৈরি করা কিন্তু আদতে সরকারকে সাহায্য করেছিল। কারণ মানুষের মধ্যে একদম ল্যাথার্জি চলে আসতে পারে, মানুষ মনে করতে পারে সরকার তো এমনি খুব খারাপ অবস্থায় চলে গেছে, আর খুব বেশি চিন্তা করার কি আছে, ইত্যাদি ইত্যাদি। ফলে ওই সময় উনি সরকারের পারপাস সার্ভ করেছেন বলে আমি মনে করি। এবং ঘটনাচক্রে ভদ্রলোক বহু জনকে, আমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে ফোন করেন, অনেক কথা বলেন, এবং নানান রকম কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং অনেকে অনেক রকম তথ্য ফিড করার চেষ্টা করেছেন। আমি জেনে বলছি, প্রথম কেউ যে বলেছিলাম, যেহেতু মেইন স্ট্রিমে লেখালেখি করেছেন, উনি সাংবাদিক হিসাবে মানে জাস্ট একজন ফেসবুক থেকে আসা গুজব ছড়ানো মানুষ নন, সেই কারণে প্রাথমিকভাবে কেউ তাকে কিছুটা গুরুত্বও দিয়েছিল, এবং এই গুরুত্ব দিয়ে পরবর্তীতে সবাই কিন্তু বুঝলেন যে উনি একেবারেই ফালতু কথা বলেন, ফালতু কথা লেখেন। এবং আপনারা কেউ ব্যাকে যেতে থাকেন, দেখবেন এই সরকারের পতনের পরও কতগুলো লেখা, নির্বাচনের পর, মানে উনি এখন বাংলাদেশ নিয়েই মূলত লেখেন, ওনার এর বাইরে আসলে কোনো লেখা নাই। এখনো উনি যে কাজটা করছেন আমি মনে করি সেটা সরকারেরই, মানে এখন তার সেই সরকার ক্ষমতা নেই, আওয়ামী লীগ যেটা ছিল, আওয়ামী লীগ না বলে এভাবে বলা বেটার, ভারতের পারপাস উনি সার্ভ করছিলেন। এখন উনি ভারতেরই পারপাস সার্ভ করছেন, যে ন্যারেটিভগুলো সামনে আনতে চাইছেন। আরেকটা ন্যারেটিভ হলো এই, যেটা যে ভারতের হয়তো এই সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের একটা বিরাট ডিফিট দেখা যাচ্ছে, সুতরাং ভারত একটা মুখ রক্ষার পথ খোঁজার চেষ্টা করছে, যে জিনিসের জনগণ একটা অর্গানিক মুভমেন্টে ভারতের পতন হয়ে গেল, ভারতের পতন, শেখ হাসিনার পতন আর ভারতের পতন আসলে ইন্টারটুয়াইন, দুটো একই জিনিস, ভারতের পতন হয়ে গেল, সেটা তারা নিতে পারছে না। সুতরাং ভারতের এই ন্যারেটিভটাও দেওয়া দরকার যে এটা আদতে আমেরিকা এবং পাকিস্তানের পেট্রোনাইজড একটা মুভমেন্ট, সেই মুভমেন্টে ভারতকে যেতে হয়েছে। যদিও এটা ভারতের সম্মান রক্ষা করে কিনা আমি জানি না। ভারত এই দেশে এত নাকি পেনিট্রেশন আছে, রয়ের নাকি এত কিছু আছে, মিলিটারিতে, পুলিশে, সব জায়গায় শুনতে শেষ, টু সাম এক্সটেন্ট হয়তো আছেও। শুনেছি তারা নাকি দেশে টালালিতে জড়িয়ে পড়েছে, রেড সিকিং এ, তদবিরবাজিতে জড়িয়ে পড়েছে, কুড বি, কিন্তু তারাও তো ডিফিটেড হয়েছে। সুতরাং তারা আইএসআই এর কাছে, যদি এখানে মূলত আইএসআই, এই রিপোর্টে মূলত আইএসআই কে দেখানো হয়েছে যে তাদের মাস্টার প্ল্যানে সব কিছু হয়েছে, যদি সেটা হয়ে থাকে, মানে আইএসআই এর কাছে ডিফিটেড হয়েছে, এটাও ইন্ডিয়ান ন্যারেটিভে খুব ভালো কিছু হয় না। কিন্তু যে বললাম, জনগণ এরকম একটা আপরাইজিং করে সব ফেলে দিয়েছে, সেই তুলনায় একটা অর্গানাইজ স্ট্রাকচার্ড গোয়েন্দা সংস্থা আইএসআই, সিআইএ, এদের মাস্টার প্ল্যান হয়েছে, সেই মাস্টার প্ল্যানে তাদের এই ক্ষতি হয়েছে বলে তারা মনে করছে। আরেকটা ব্যাপার তাদের জন্য হয়তো সান্ত্বনা সূচক, সেটা হচ্ছে জনগণের ক্রেডিটকে, ইভেন যারা এটা দাবি করেন যে এটা একটা অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড একটা মুভমেন্ট, সেটাও জনগণের মূল ক্রেডিটকে এখানে আসলে ধ্বংস করা হয়। এবং ভবিষ্যতে বাংলাদেশের এই মুভমেন্ট যখন আলোচিত হবে, আমরা এগুলো সাক্ষী আছি, আমরা এগুলো দেখেছি, গট হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, আমরাও দেখেছি এটা কিভাবে স্পন্টেনিয়াসলি শুরু হয়ে এটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়া যথেষ্ট প্রমাণ আছে এটা হয়েছে। কিন্তু এতে যখন দেখানো হবে এটা গোয়েন্দা সংস্থার স্ট্রাকচার পেট্রোনাইজ একটা মুভমেন্ট, তখন জনগণের কৃতিত্বকে খাটো করা হয়, সেটাও চেষ্টা আছে বলে আমি মনে করি। বটম লাইন হচ্ছে, চন্দন নন্দী আরও এরকম আরও লিখে যাবেন, এবং সেটা অবশ্যই এদেশের জনগণের বিরুদ্ধে, ভারতের পক্ষ হয়ে উনি লিখবেন। অনেক লেখাকে অ্যাপারেন্টলি মনে হবে জনগণের পক্ষে আছে, আদতে একেবারেই মিথ্যে কথা। সো আমরা যেন সতর্ক থাকি, কারণ আমি ভেবেছিলাম যে এনাকে আমরা একেবারেই পাতা দিচ্ছি না, আমরা কেউ হয়তো কিছুটা দিচ্ছি। এই ভিডিওর পর আমি আশা করি যারা শুনবেন তারা এই ভদ্রলোককে, সেটা তার ইংরেজি ভার্সনে হোক, দেশে প্রচুর পোর্টাল আছে, খুব দায়িত্বশীল পোর্টাল না, অনেকেই এগুলো ট্রান্সলেট করে ছড়িয়ে দেবেন, এবং আমরা অনেকেই কোনো পোর্টালে কিছু পেলেই এক ধরনের বিশ্বাস করার টেন্ডেন্সি আছে। আমরা যাতে এই ভদ্রলোককে একেবারে ফালতু গুজব ছড়িয়ে বেড়ায় এরকম একজন মানুষ হিসেবে মনে রাখি। এরপর ইনফ্যাক্ট আমি তাকে নিয়ে আর কোনোদিন কথা বলবো না, যেহেতু এবার অনেকেই কথা বলছেন, আমাকে পাঠাচ্ছেন কেউ, সেই বিবেচনায় আমি আসলে এই ভিডিও। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।